নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল বং ক্রিক আড্ডাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের এপিসোডে নিয়ে চলে এসেছি আমরা। তো আজকের এপিসোডে আমরা আলোচনা করব সবার ফার্স্টে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার যে সেকেন্ড টেস্টের ডে 1 শেষ হয়েছে আজকে, সেই নিয়ে আমরা অ্যানালিসিস করব। আর তারপরের পার্টে আমরা অ্যাশেসের যে আজকে অ্যাশেস সিরিজটার ফার্স্ট টেস্ট দুদিনে শেষ হয়ে গেছে সেইটা নিয়ে আলোচনা করব। তো চলে আসছি আমাদের প্রথম সেগমেন্টে। ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার প্রথম টেস্টের আজকে শুরু হলো আজকে। তো থ্যাংক গড আমি একটা জিনিস বলছি, আমি কালকে প্রেডিক্ট করেছিলাম উইকেটে একটু ঘাস থাকবে, তার জন্য উইকেটটা একটু বাঁধুনি থাকবে উইকেটে, তাই জন্য উইকেট এত সহজে ভাঙবে না, এটা আমি কালকে ভিডিওতে আমি প্রেডিক্ট করে বলেছিলাম। তো আমার নিজেরই ভালো লাগছে আমার প্রেডিকশনটা ঠিক হয়েছে। তো পিচ কন্ডিশন এরকমই ছিল। আশা করি 2 থেকে আড়াই দিন মতন ব্যাটিং এর জন্য উপভোগ্য থাকবে, পিচটা তারপরে ভাঙবে, কারণ ঘাসের একটা বাইন্ডিংস আছে তো উইকেটটাতে। তো আশা করি এটা একটা হলো। আর দ্বিতীয় কথা, আমি আরেকটা প্রেডিকশন করেছিলাম রাবাডা খেলবে না, তো রাবাডা খেলেনি। তো যাই হোক, তো চলে আসছি খেলার ইয়েতে। প্রথমে বলতে পারি যে খেলার ইয়েতে ধরলে সাউথ আফ্রিকা প্রথমে ব্যাটিং নিয়েছে, টসে জিতে। প্রতিবারের মতন ইন্ডিয়া এবারেও টসে হেরেছে, ক্যাপ্টেন চেঞ্জ হয়েছে, তা সত্ত্বেও টস ভাগ্যে চেঞ্জ হয়নি। ঋষভ পান্ত টসে হেরে ফিল্ডিং নিতে বাধ্য হয়েছে। তো সাউথ আফ্রিকার ব্যাটিংটা শুরু থেকে শেষ অবধি পুরো দিনটা পর্যালোচনা করলে, মানে আমরা সাউথ আফ্রিকার ব্যাটিং না, পুরো টেস্টের কনটেক্সট হিসেবে যদি আমরা দেখি, তাহলে দেখবো যে আইডিয়াল টেস্টের ফার্স্ট ডে যেভাবে হওয়া উচিত অলমোস্ট সেইভাবে হয়েছে। কোনো অতিরিক্ত উইকেট নিয়ে আহাউহু নেই, নর্মাল উইকেট। হ্যাঁ, যেটা শুরুতে একটা আর্লি ময়েশ্চার থাকে টেস্টের উইকেটে, সেটা পাওয়া গেছে এবং সেটা মোটামুটি 1-1.5 ঘন্টা লাস্টিং করেছে। তারপরে যখন ময়েশ্চারটা বেরিয়ে গেছে, পিচ কিন্তু ব্যাটিং এর জন্য একদম ঠিকঠাক ছিল। হ্যাঁ, তো তাই পিচ নিয়ে দেয়ার ইজ নো ফাস রিগার্ডিং পিচ, ঠিক আছে। আচ্ছা, এবারে আসি সাউথ আফ্রিকার ব্যাটিং নিয়ে। সাউথ আফ্রিকা ব্যাটিংটা খুব সুন্দর শুরু করেছিল। মার্করাম আর রিকেলটন ওপেনিং জুটিতে 82 রান তুলে দিয়েছিল এবং তারপরে সেখানে বুমরা আর কুলদীপের স্ট্রাইক ব্যাকের জন্য ওখানে পরপর 2 উইকেট যায়। কিন্তু এবার আমি একটা কথা বলছি, ইন্ডিয়ার বোলিং কিন্তু যথেষ্ট ভালো হয়েছে এবং পান্থের ক্যাপ্টেন্সি যদি দেখা যায়, বোলিং চেঞ্জেস খুব ভালো করেছে। এবং একটা জিনিস আমি বলবো, ফার্স্ট চেঞ্জে নীতিশ রেড্ডিকে নিয়ে আসা। অনেকে হয়তো এটা নিয়ে একটু ভুরু কুচকাতে পারেন, কিন্তু আমাদের দেখতে হবে তখন ইন্ডিয়া কিন্তু 2 পেসার নিয়ে খেলছিল, জসপ্রীত বুমরা এবং সিরাজ। তো জসপ্রীত বুমরার ওয়ার্কলোডেরও ব্যাপার আছে, কিন্তু পিচে যেহেতু তখনও ময়েশ্চার ছিল, তো সেই ক্ষেত্রে একটা এন্ড থেকে একটা পেসারকে করিয়ে যাওয়াটা দরকার ছিল। সেই জন্য ওখানে নীতিশ রেড্ডি 4টে ওভার করে দিয়েছে, ওটা যথেষ্ট কমেন্ডেবল। যাই হোক, ক্যাপ্টেন্সিও ঠিকঠাক এবং নীতিশ রেড্ডিরও প্রশংসা করবো, ঠিকঠাকই বোলিং করেছে। এবার আসছি আরেকটা হচ্ছে লেফট হ্যান্ডারদের সামনে ওয়াশিংটন সুন্দরকে অবশেষে আনা হয়েছে। আমরা দেখতে পেয়েছি ওয়াশিংটন সুন্দরের বোলিং, যদিও কোনো উইকেট পায়নি, কিন্তু আজকে যে ইন্ডিয়ার যে ওভারঅল বোলিং পারফরমেন্স, তার আমি সেটা পরে আসছি। তো তার মধ্যে ওয়াশিংটন সুন্দরের কিন্তু একটা ক্রেডিট রয়েছে। যেটা ক্রেডিট রয়েছে, ক্রেডিট ইন দ্য সেন্স আমি এটাই বলবো যে ইন্ডিয়া একটা সময় ধরে, যেটা টেস্টে নর্মাল টেস্টে যেটা হয়, যে কোনো একটা আইডিয়াল টেস্ট ম্যাচে যেটা হয়, একটা পার্টনারশিপ চলতে পারে, একটা মানে কিছুক্ষণ টাইম ধরে উইকেট না পড়তে পারে, কিন্তু সেই সময় ইন্ডিয়ার যেটা ক্রেডিট ছিল, ক্রেডিটটার একটাই যে বোলিং কিন্তু চাপে আটো বোলিং করে গেছে, মারার জায়গা দেয়নি। সাউথ আফ্রিকা কিন্তু খুব মেরে একটা পার্টনারশিপ যখন ব্লসম করে, তখন যে একটা নির্দিষ্ট টাইম পরে যে অ্যাক্সিলারেট হয়, সেই অ্যাক্সিলারেট কিন্তু কোনো পার্টনারশিপ করতে পারেনি সাউথ আফ্রিকার, এবং সেই জন্য রানটা 247-এর মতন রান দেখাচ্ছে সাউথ আফ্রিকার বোর্ডে। তো আজকের দিন শেষে সাউথ আফ্রিকা 247 রান করেছে 6 উইকেট হারিয়ে। তো এটা রানটা আরেকটু আমরা মানে আরেকটু বেশি হতে পারতো, কিন্তু থ্যাঙ্কস টু ইন্ডিয়ান বোলার, কোনো ব্যাটসম্যানকেই সেট হওয়ার পরে যেটা বলে অ্যাকিউমুলেট করে এগিয়ে নিয়ে যেতে দেয়নি। আজকে টেস্টে একটা অদ্ভুত জিনিস হয়েছে, যেটা হচ্ছে আজ অব্দি টেস্টের কোনো ইনিংসে এমন হয়নি যে প্রথম টপ অর্ডারের প্রথম 4টে ব্যাটসম্যান 35+ রান করেছে অথচ কেউ 50 করেনি। এই ফার্স্ট টাইম
এই টেস্টে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা সেকেন্ড টেস্টে এরকম হলো যে কোনো টিমের 35+ রান প্রথম 4 জনের সবাই করেছে, কিন্তু কেউই 50+ করতে পারেনি, 50 বা সেটা ক্রস করতে পারেনি। যাই হোক, সে কথায় পরে আসবো। আর এবারে আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে পান্থের ক্যাপ্টেন্সি। আজকে এই ফার্স্ট টাইম পান্থ ক্যাপ্টেন্সি করলো। পান্থের ক্যাপ্টেন্সি যথেষ্ট ইমপ্রেসিভ লেগেছে, কিছু কিছু ক্ষেত্র বাদে, যেমন ওয়াশিংটন সুন্দরের বোলিং এর সময় আরেকটু এত ডিফেন্সিভ না থেকে আরেকটু অ্যাটাকিং ফিল্ডিং রাখা উচিত ছিল। যাই হোক, আর এমনি যখন বোলিং চেঞ্জটা তো খুবই ভালো করেছে, যে লাঞ্চের পরে বুমরাকে আনা একদিক থেকে, তখন যখন বুমরা উইকেটটা ডেলিভার করলো। অ্যাকচুয়ালি কি হয়, আর আরেকটা যেটা হচ্ছে, যখন পিচে রিভার্স সুইং হচ্ছে, সেই যখন রিভার্স সুইং শুরু হয়েছে তখন সিরাজকে আনা এবং সিরাজের জন্য প্রপার রিভার্স সুইং এর ফিল্ডিং পজিশন সেট করা, একটা অ্যাকচুয়ালি পান্থের ক্ষেত্রে এটা একটা অ্যাডভান্টেজ হয়ে গেছে, যেহেতু উইকেট কিপার। বলের যে সুইং হচ্ছে কিনা বা বলের মুভমেন্টটা সব দেখার সব থেকে ভালো লোক, সব থেকে ভালো সিটে কিন্তু পান্থ। তো যাই হোক, সেই ক্ষেত্রে ওর সমস্যাটা হয়নি, তো মিড উইকেটটাকে একটু শর্টে এনেছিল, সেই জন্য ইমপ্রেসিভ ফিল্ডিং, যথেষ্ট ফিল্ডিং সাজানোটা খুব ভালো লেগেছে কিছু কিছু ক্ষেত্রে প্যাচেসে। আচ্ছা, এবারে আসি খেলার প্রকৃতি, মানে খেলার গতি প্রকৃতি কি কোন দিকে চলছে। খেলার যা প্রকৃতি, এখনো অব্দি পিচ কিন্তু যথেষ্ট ভালো ব্যাটিং এ, সেক্ষেত্রে ইন্ডিয়া যে 6খানা উইকেট ফেলে দিয়েছে সাউথ আফ্রিকার, এটা যথেষ্ট কমেন্ডেবল। এবারে এখান থেকে যদি সাউথ আফ্রিকাকে যদি 300-র মধ্যে আউট করে দিতে পারে, অল আউট করে দিতে পারে, বাকি 4টে উইকেট যদি নিতে পারে, তাহলে অ্যাডভান্টেজ ইন্ডিয়া। আর যদি সাউথ আফ্রিকা 325 থেকে 350-এর মধ্যে চলে যায়, এটা আমার মত, আমি জানি না কে কি বলবে, 325 to 350 হলে পরে আবার ইভেন্টস টু ইভেন্ট হয়ে যাবে। এখন এই মুহূর্তে যে ইন্ডিয়ার একটা স্লাইটলি এজ রয়েছে, সেই এজটা কিন্তু চলে যাবে যদি 325 থেকে 350 অব্দি টেনে দেয় সাউথ আফ্রিকা, এবং যেটা হওয়ার চান্সেস তো আছেই, টেস্টে কিছুই বলা যায় না। আর 350+ হলে তখন কিন্তু অ্যাডভান্টেজ সাউথ আফ্রিকা, কারণ আমি যেটা প্রেডিক্ট করছি সেখানে এই উইকেটে মোটামুটি 7 থেকে 8টা সেশন ব্যাটিং এর জন্য ঠিকঠাক, তারপরে উইকেট ভাঙবে। এটা যে কেউই প্রেডিক্ট করতে পারে, এটার মধ্যে কোনো বাহাদুরি নেই, কিন্তু আমার দেখে মনে হচ্ছে 7 থেকে 8টা সেশন এটা ব্যাটিং এর জন্য ঠিকঠাক থাকবে। সেকেন্ড টেস্টের সেকেন্ড সেশনের পরে আমার মনে হয় উইকেট ভাঙতে শুরু করবে। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের আজকে। আর কিছু সেরকম ইন্ডিয়া নিয়ে তো বলার কিছু নেই। এবার ব্যাটিং এর পয়েন্টে, কালকে যখন যদি সৌভাগ্যক্রমে ইন্ডিয়া ব্যাটিং পায়, তখন সেক্ষেত্রে ব্যাটসম্যানদের রেসপন্সিবিলিটি নিয়ে কথা বলা যাবে। তো ওভারঅল ডিসেন্ট বোলিং পারফরমেন্স আমি বলবো। হ্যাঁ, সিরাজও যথেষ্ট ভালো বোলিং করেছে, বুমরা ভালো বোলিং করেছে, এবং সব থেকে বড় কথা, যখন উইকেট আসছে না তখন রানের ফ্লোটাকে কন্ট্রোল করেছে, সেটা হচ্ছে সব থেকে কমেন্ডেবল ব্যাপার। যাই হোক, এই হলো আমাদের ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার প্রথম টেস্ট। এবার আসি আজকে যেটা সব থেকে হট টপিক, অ্যাশেসে আজকে, ঠিক কালকে আমি এই বিশেষণটা দিয়েছিলাম ধুমধুমার ব্লকবাস্টার, এই বিশেষণটা দিয়েছিলাম। আজকে দেখা গেল লাইটনিং স্পিডে পুরো টেস্টটা শেষ হয়ে গেল। আমি কালকে ভিডিওতে প্রেডিক্ট করেছিলাম যে ম্যাচটা তৃতীয় দিনে হয়তো চলে যাবে, কিন্তু ম্যাচটা যে দ্বিতীয় দিনে শেষ হয়ে যাবে, এভাবে শেষ হয়ে যাবে, এবং তখনও কিছু ওভার বাকি থাকা কালীন শেষ হয়ে যাবে, তো সেটা আমি প্রেডিক্ট করতে পারিনি। তো সেটা কি হয়েছে সেটাতে আসছি। তো দিনের শুরুতে আমি অ্যাশেসে বলছি যে সেকেন্ড ডে, কালকে যেখান থেকে অস্ট্রেলিয়া শেষ করেছিল 123 for 9, তো অস্ট্রেলিয়া ব্যাকফুটে ছিল। ব্যাকফুটে মানে কি অনেকটাই ব্যাকফুটে ছিল, সেখান থেকে স্কোর বোর্ডে আর 9 রান মতন যোগ হয়েছে, যোগ হওয়ার পরে অস্ট্রেলিয়া অল আউট হয়ে গেছে। তো 40 রানের কিন্তু একটা খুব ক্রুশিয়াল লিড ইংল্যান্ড পেয়েছিল, এবং সেই লিড পাওয়ার পরে ইংল্যান্ড যখন ব্যাটিং করতে আসে, ইংল্যান্ডের ব্যাটিংটাকে আমি মোটামুটি 3টে ফেজে আমি ভাগ করতে চাইছি। তো ফেজ 1-এ যখন, যাই হোক, তো জ্যাক ক্রলি তো প্রথম বলেই আবার প্রথম 2-3 বলের মধ্যে আউট হয়ে গেল, তো পেয়ার হলো এটা, ফার্স্ট ইনিংসেও 0, সেকেন্ড ইনিংসেও 0। তো যাই হোক, জ্যাক ক্রলি আউট হয়ে যাওয়ার পরে বেন ডাকেট আর অলি পোপ কিন্তু যথেষ্ট স্টেডিলি ইনিংসটাকে বিল্ড করে এগিয়ে নিয়ে যাচ্ছিল, ঠিক আছে।
এবারে যখন 65 to 66 রান মতন করলো তখন বোধহয় বেন ডাকেট আউট হলো। আপ টু দ্যাট 76 রান অব্দি, 76 for 2 ছিল ইংল্যান্ডের স্কোর একটা সময়, তখন অব্দি ইংল্যান্ডকে যথেষ্ট স্টেডি লাগছিল এবং মনে হচ্ছিল যে অস্ট্রেলিয়াকে মোটামুটি একটা 320-330-এর টার্গেট দেওয়ার জন্য এগোচ্ছে। তো মুশকিলটা হলো এই সময়তে ইংল্যান্ডের যারা মিডল অর্ডার, মানে যখন জাস্ট পোপ যখন আউট হলো 76 for 3 হলো, তারপরে মিডল অর্ডারের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং, যেটা হচ্ছে আমি বলতে বাধ্য হচ্ছি জো রুট, হ্যাঁ, তারপরে হচ্ছে হ্যারি ব্রুক এবং বেন স্টোকস, এদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং, উইকেটে থাকার চেষ্টা না করা, এবং টেস্টে যে আমরা বারবারই একটাই কথা বলে আসি, ইউ নিড টু গ্রাইন্ড আউট, তোমাকে গ্রাইন্ড করে এগোতে হবে। যখন কিছু হচ্ছে না তোমাকে একটু মানে কি বলবো, বলেন এটা আমাদের জীবনের সাথেও এটা অনেকটা সিমিলার ভাবে এটা প্রযোজ্য। যখন জীবন অনেক সময় খারাপ সময় যায় বা টাইমটা কাটিয়ে দিতে হয়, তো ব্যাটসম্যান টেস্ট ব্যাটিংটাও জীবনের থেকে আলাদা কিছু নয়। তো সেই ক্ষেত্রে ওদের ওই টাইমটাকে একটু আস্তে আস্তে করে কষ্টকর সময়টা কাটিয়ে দেওয়া উচিত ছিল। কারণ কিন্তু আমি বলতে পারি পিচ কিন্তু আজকের ফার্স্ট সেশনের পরে সেটেল ডাউন যথেষ্ট সেটেল ডাউন করে গেছিল। এখানে পিচের মধ্যে জুজু অতটাও ছিল না যেটা ফার্স্ট ডেতে ছিল, এবং সেক্ষেত্রে বোল্যান্ড এবং স্টার্ককে অতগুলো করে ঝুড়ি উইকেট দিয়ে দেওয়াটার কোনো, এবং বেন ডগেট তাকে ওরকম ভাবে উইকেট বিলিয়ে আসাটা একটু দায়িত্বজ্ঞানহীন বলেই আমি মনে করি। এটা ছিল ইংল্যান্ডের ব্যাটিং এর সেকেন্ড ফেজ, এবং এই পরে আসছি এই সেকেন্ড ফেজের জন্যই আমার মনে হয় ইংল্যান্ড যে আজকে টেস্টটা যে সেকেন্ড দুদিনে হেরে গেল, এবং এদের জন্য ওদের যে মিডল অর্ডারের ব্যাটসম্যান যারা রয়েছে তাদেরকে কিন্তু এই দায়িত্ব নিতে হবে। এর দায়িত্ব অনেকেই দায়িত্ব নিতে হবে, তার মধ্যে একটা বড় পার্ট কিন্তু ওদের রয়েছে। হ্যাঁ, সেটা হচ্ছে সবসময় ব্যাসবল খেলে হয় না, সব ব্যাসবলটা তুমি মানে ইংল্যান্ড ব্যাসবল খেলছে খুব ভালো কথা, ফার্স্ট ইনিংসে প্রথম 10-15 ওভার যে ব্যাসবল খেলে ওরা রানটাকে এগিয়ে নিয়ে গেছিল, সেটার জন্য যথেষ্ট ক্রেডিটেবল ব্যাপার। কিন্তু সেটা যে সবসময় এটা টেস্ট, এই যে লাল বল আর এই সাদা বল, এই দুটোর মধ্যে অনেক ডিফারেন্স আছে, তো সেটা বোঝা উচিত ছিল। যাই হোক, তো তারপরে যখন একটা সময় মনে হচ্ছিল 104 রানে 7 উইকেট পড়ে গেছিল, তখন আপনি চিন্তা করুন 76 for 2 থেকে 104 হয়ে গেছে। হ্যাঁ, তো এই পরিস্থিতিতে আমরা তখন ভাবছিলাম যে ইংল্যান্ড হার্ডলি 120 to 125 রানস করবে, তার মধ্যে মোটামুটি ল্যাচ গুটিয়ে যাবে। কিন্তু তারপরে হচ্ছে একটা খুব ভালো সাহসী ইনিংস গাস আটকিনসন আর ব্রাইডেন কার্স খেললো, সেটাতে দলের স্কোরটা আস্তে আস্তে 150 পেরোলো, তারপরে আস্তে আস্তে 164-এ ওরা গিয়ে আলটিমেটলি অল আউট হলো। কিন্তু এখানে আমার একটা কথা বলার আছে, ইংল্যান্ডের ব্যাটিং এর থার্ড ফেজের কথা বলতে গিয়ে আমি বলতে পারি যে গাস আটকিনসন যখন অত সুন্দর ফর্মে ব্যাট করছে, ঠিক আছে, ব্রাইডেন কার্স যথেষ্ট ভালো ব্যাটিং করছিল, কিন্তু ব্রাইডেন কার্স আউট হওয়ার পরে যখন সেখানে তুমি অ্যাজ ফার অ্যাজ জোফ্রে আর্চার ইজ কনসার্ন, তুমি যখন নামলে, তুমি যখন দেখলে উল্টো দিকে গাস আটকিনসন 35-36 রান করে ক্রিজে আছে, হ্যাঁ, তোমাকে একটু স্ট্রাইকটা রোটেট করা উচিত ছিল। যদিও টেলেন্ডার, আমি তাও বলছি যে আজকালকার দিনে টেলেন্ডারদের এইটুকুনি ক্যাপাবিলিটিস থাকে যে একটু স্ট্রাইক রোটেট করা, একটু ওকে দিয়ে দেওয়া, ওকে একটু মানে কি বলবো, লাস্টে তো একাই পড়ে গেল গাস আটকিনসন। তো যাই হোক, জোফ্রে আর্চারও ছক্কা মারতে গেল, গিয়ে আউট হলো। তারপরে লাস্টে আর কি সঙ্গীর অভাবে তো গাস আটকিনসনকে ওরকম ভাবে ব্যাট করতেই হলো। তো ইংল্যান্ড 164-এ অল আউট হলো এবং অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য দাঁড়ালো 205। এবারে আসি অস্ট্রেলিয়ার লক্ষ্য যখন চেস করতে গেছে, সিরিয়াসলি বলছি, আমি কিন্তু ভাবিনি ম্যাচটা এইভাবে শেষ হয়ে যাবে। আমি ভাবলাম যে একটা বেশ 205 রানের টার্গেট আছে, একটা টেস্ট ক্রিকেটের যে একটা রিভিটিং কন্টেস্ট বলে, সেটা আমরা একটা দেখতে পারবো। অ্যাটলিস্ট যদি অস্ট্রেলিয়া যদি টার্গেট চেজও করে, অ্যাটলিস্ট 7-8 উইকেট পড়বে, বা ইংল্যান্ড জিতেও যেতে পারে, 15-20 রানে জিতেও যেতে পারে, এরকম একটা মানে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাবে। তো সেটার থেকে যে আমরা বঞ্চিত হয়েছি তার ক্রেডিট একজনের কাছে যায়, সেটা হচ্ছে ট্রাভিস হেড। হ্যাঁ, এই ব্যথা এর আগেও আমরা অনেকবার পেয়েছি, এই ট্রাভিস হেডের ব্যথা 2023 ওয়ার্ল্ড কাপ ফাইনালে এবং ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে, দু জায়গাতে আমাদের অনেক ব্যথা দিয়েছে। আজকে আমাদের দেখে ভালো লাগলো যে এই ব্যথাটা ইংল্যান্ডও পেল। তো কিন্তু মানে অস্বাভাবিক ইনিংস খেলেছে একটা, মানে এইরকম পিচে চেস করতে গিয়ে 205 রানের চেস করতে গিয়ে 69 বলে 100, তার নার্ভ নিয়ে কথা উঠতে পারে, তার নার্ভটাকে নিয়ে গবেষণা করা যেতে পারে যে কিভাবে এরকম কেয়ারফ্রি খেলতে পারে, মানে এরকম ডেয়ার ডেভিল ইনিংস, হ্যাঁ, খেলাটা, এবং ম্যাচের 4th ইনিংসে এবং এই পিচে।
যথেষ্ট কমে, যদিও পিচ সেটেল ডাউন করে গেছিল, আমি বারবার বলছি পিচ সেটেল ডাউন করে গেছিল, তা সত্ত্বেও এই ইনিংস যথেষ্ট মানে কি বলবো অনেক প্রশংসার দাবি রাখে এই ইনিংস। আচ্ছা, এইবার আসি যে ইংল্যান্ডের ব্যাটিং নিয়ে এত কথা বলে, ব্যাসবল নিয়ে এত কথা হলো, ইংল্যান্ডের ব্যাটিং কিন্তু চাপের মুহূর্তে কোল্যাপস করে যায়। এটা আমরা কিন্তু ইয়েতেও দেখেছি, মানে আমাদের ইন্ডিয়া যখন ইংল্যান্ডে গেছিল টেস্ট সিরিজে তখনও আমরা দেখেছি, এখন আরেকবার দেখলাম। হ্যাঁ, সেটা হচ্ছে রুট কিন্তু অনেকদিন ধরেই ফর্মে ঠিকঠাক নেই। ইন্ডিয়া যখন ইংল্যান্ডে গেছিল একটা বা দুটো ভালো ইনিংস পাওয়া গেছিল, 10টা ইনিংসের মধ্যে 2 বা 3টে ভালো ইনিংস কিন্তু রুটের শ্রেষ্ঠত্বের জন্য একটা চ্যালেঞ্জ, এটা বলছি। আর হ্যারি ব্রুক প্রথম ইনিংসে এরকম 3টে উইকেট থেকে সরে এসে তুলে 6 মারছে, খুব ভালো লাগছে দেখতে, একটা দুটো শট দেখতে খুব ভালো লাগছে। কিন্তু যে জায়গাটায় তোমাকে টেস্ট ক্রিকেট যেটা দাবি করে, যেটা অ্যাট্রিশন, নিজেকে মানে কি বলবো আঘাত সহ্য করে নিজেকে টিকে থাকার লড়াই, যেটা সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট ব্যাটসম্যানের ক্ষেত্রে, সেখানে ব্যর্থ। যাই হোক, এটা একটা বলবো। আর দ্বিতীয় কথা, আরেকটা জিনিস আমার খুব চোখে লেগেছে, যেটা হচ্ছে স্টোকসের ক্যাপ্টেন্সি। এত ডিফেন্সিভ ক্যাপ্টেন্সি, তোমার হাতে 205 রান রয়েছে। মানলাম প্রথম ইনিংসে মানে 50 রান, মানে 50 রান ঝোড়ো 50 রান, প্রথম 50 রানটা যথেষ্ট স্পিডে হয়ে গেছে, কিন্তু তারপরেই যে এত ডিফেন্সিভ হয়ে যাবে, তুমি স্লিপের গালি সরিয়ে দিয়েছো, তুমি যেভাবে তুমি ফার্স্ট ইনিংসে তুমি স্ট্রোকস হেডের রান বন্ধ করেছিলে, সেই সব ফিল্ডিং গুলো ধীরে ধীরে উধাও হয়ে গেল। ঠিক আছে, তুমি রান আটকানোর খেলায় নেমে গেলে, ওইভাবে কোনোদিন টেস্ট জেতা যায় না, এটা আমার বিশ্বাস। আশা করি ওরা মানে আমার থেকে আরো বেশি বুঝবে পরে, মানে হয়তো খেলতে গিয়ে এক এক সময় ব্রেন ফেড হয়ে যায়। তো যাই হোক, এখন উল্টো দিকে যদি হঠাৎ করে এরকম ভাবে এরকম ইনিংস কেউ যদি খেলতে শুরু করে, হয়তো অনেক সময় মাথাও ঠিক রাখা যায় না, অনেক সময় ইগোতেও লাগে। যাই হোক, এবারে এই হলো খবর, অস্ট্রেলিয়া 2 উইকেট পড়ে গেছে। অস্ট্রেলিয়ার 2 উইকেট পড়ার পরে 2 উইকেটে রানটা তুলে দিয়েছে, 205 রান, 2 উইকেট পড়েছিল। এবং প্রত্যেকবার অদ্ভুত একটা ব্যাপার, প্রত্যেকবার মাঝে মানে বেশিরভাগ ক্ষেত্রে হেডের সাথে পার্টনার ইন ক্রাইম কিন্তু মানাস ল্যাবুশেন থাকে। তো যতবার ওয়ার্ল্ড কাপ ফাইনালেও আমরা দেখেছিলাম লাবুশেনের ওই একটা ধীর স্থির ইনিংস ছিল, তো এখানে হেডের পাশে ওরকমই একজন ধীর স্থির একজনকে দরকার ছিল। তো রানটা 200, আমি গতকাল বলেছিলাম 270 থেকে 290 উইনিং টোটাল, এখন মনে হচ্ছে 270 থেকে 290 হলে হয়তো সেটাও হয়ে যেত। তো যদিও আমার মনে হয় যে একটু হয়তো ট্রাভেল হতো, যখন হেড আউট হয়ে যাওয়ার পরে তখনও 70-80 রান, তাহলে 80-90 রান তখন করতে হতো, তখন সেক্ষেত্রে অস্ট্রেলিয়া কিভাবে অ্যাপ্রোচ করতো সেটাও দেখার বিষয় আছে। তো এই হলো খবর, খেলার মানে অ্যাশেসের খবর। আর এবারে আমি 2-3টে জিনিসে আসছি কথায়, মানে ওভারঅল 2-3টে জিনিস নিয়ে কথা বলবো। একটা হচ্ছে, যখন ইডেনে কলকাতা টেস্ট যখন 2-2.5 দিনে শেষ হয়ে গেল, বিদেশের যত ফক্স মিডিয়া থেকে আরম্ভ করে বিবিসি থেকে আরম্ভ করে সবাই প্রত্যেকে বললো ইন্ডিয়া হ্যাজ প্রিপেয়ার্ড আন্ডার প্রিপেয়ার্ড পিচ। হ্যাঁ, পিচের পুরো 14 গোষ্ঠী উদ্ধার করে দেওয়া হয়ে গেল। তারপরে হচ্ছে আগলি লুকিং পিচ, যাতে ম্যাচ মানে এটা হচ্ছে একটা ম্যাচ রেফারির উপর একটা চাপ সৃষ্টি করা, যাতে যেটা পিচের রেটিং দেওয়া হয় সেটাকে যেন পুয়ার রেটিং দেওয়া হয় বা হ্যাঁ। তো এই যে আজকে যে বর্ডার গাভাস্কার বলছি, অ্যাশেজের যে ফার্স্ট টেস্টটা যে 2 দিনে শেষ হয়ে গেল, 2 দিনও লাস্টিং করলো না। এবার আমি খুব দেখার ইচ্ছায় আছি যে এবার ফক্স স্পোর্টস কি বলে বা স্কাই স্পোর্টস কি বলে। হ্যাঁ, এগুলো নিয়ে আমার একটুখানি খুব দেখার ইচ্ছা আছে যে ওরা কি বলে। বলবে না, কিচ্ছু বলবে না, কারণ কি মানে এটা আমার মনে হয়, এটা আমার একদম মনের কথা, যেটা হচ্ছে যে আমাদের একটা ধারণা আছে না, যে সাদা জিনিসটাই খুব ভালো, কালো জিনিসটাই খুব খারাপ। আমাদের একটা ধারণা আছে। এইগুলো হচ্ছে আমাদের কলোনিয়াল মাইন্ডসেট আমাদেরকে তৈরি করে দিয়েছে, আমাদেরকে এইগুলো ভাবতে তৈরি করে দিয়েছে। তেমনি ওরাও তাই ভাবে। ইন্ডিয়ার পিচে যেটাতে ধুলো ওড়ে, যেটা স্পিনিং পিচ হয় আমাদের উপমহাদেশের পিচে, সেটা ওদের কাছে আগলি পিচ। কেন? কারণ তুমি ইংল্যান্ড বলুন, অস্ট্রেলিয়া বলুন, সেনা কান্ট্রির লোকেরা হাজার চেষ্টা করে ওই পিচ বানাতে পারবে না, ওদের দেশের ওই আবহাওয়াই নেই। এবং ওরা স্পিন এবং যেহেতু ওরা ওই পিচ বানাতে পারে না, সেহেতু ওরা স্পিনও খেলতে পারে না। যেহেতু পারে না ওরা স্পিন খেলতে, সেই জন্য এই পিচগুলো ওদের কাছে সবসময় আগলি, আজকেও লাগছে, আগেও লেগেছে এবং ভবিষ্যতেও লেগেছে। এটা বোঝা উচিত। এবং সুনীল গাভাস্কারের কাছ থেকে এটা বারবার শুনি যে
এই স্পিন পিচে খেলার জন্য, যেখানে বল টার্ন করছে, সেখানে খেলার জন্য তোমার টেকনিকের ফ্লেয়ার কিন্তু অনেক লাগে। যেমন সুইঙ্গিং বলে খেলার জন্য বা সিমিং বলে খেলার জন্য তোমার টেকনিক স্ট্রং হতে লাগবে, তেমনি তোমার যেখানে পিচে বল টার্ন করছে, টার্নিং পিচে খেলার জন্য তোমার টেকনিককে কিন্তু সেইভাবে তোমাকে অ্যাডপ্টেবল হতে হবে। তোমার সফট হ্যান্ড ইউজ করতে হবে, তোমাকে হাতের এক্সটেনশনটাকে নিয়ন্ত্রণ করতে হবে, তোমার ব্যাটের ডাউন সুইংকে নিয়ন্ত্রণ করতে হবে। হ্যাঁ, তোমাকে মিড অন মিড উইফ স্ট্রেট ব্যাটে খেলার চেষ্টা করতে হবে। ঠিক আছে, তো এগুলো একটা আর্ট। তো এটাকে যদি ওরা যদি আর্ট না বলে ওটাকে যদি আগলি ক্রিকেট বলে, সেটা ওদের প্রবলেম, সেটা আমাদের প্রবলেম নয়। আমাদের এগুলো ফলো করা একেবারেই উচিত নয়। যদি যদি আজকের যদি ইডেন টেস্টের উইকেট যদি খারাপ হয়ে থাকে, তাহলে আজকে পার্থ টেস্টের উইকেটও খারাপ। হ্যাঁ, সে যত যাই বলুক, যে উইকেট উপর থেকে সবুজ দেখতে সবারই দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু সেই উইকেটের কন্ডিশনস কি, বল, হ্যাঁ এটা একটু ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে, যে কারণ কি বলুন তো, ইডেনে না বলে একটুখানি আনইভেন বাউন্সও ছিল, কিন্তু সেটা দেখতে গেলে পার্থেও কিন্তু ফার্স্ট সেশনে, সেকেন্ড সেশনে, থার্ড সেশনে আমরা কিন্তু আনইভেন, কালকের পুরো দিনে কিন্তু আমরা আনইভেন বাউন্স মাঝে মাঝেই দেখেছি। বল শুট করা সেটাও কিন্তু আমরা দেখেছি। তাহলে সেই পিচ কেন খারাপ হবে না? এখন ফক্স স্পোর্টস কি বলবে সেটা দেখার অপেক্ষায় আমি রইলাম, এবং আপনারা দেখুন কি বলে। আচ্ছা, এবারে আসি, এই হলো খেলার ইয়ে। একটা জিনিস দেখলাম, দুটো মানে অস্ট্রেলিয়ার হয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে মিচেল স্টার্ক। এই বয়সে, 35 বছর বয়সে যে ওয়ার্কলোড কাঁধে তুলে নিল, এবং মানে আমি বলবো অস্ট্রেলিয়া আজকে বিশাল বাঁচা বেঁচে গেছে। কারণ হচ্ছে এই টেস্টে প্যাট কামিন্স ছিল না, হ্যাজেলউড ছিল না, ওকে সাহায্য করার মতন বোলার বলতে একমাত্র বোল্যান্ড ছিল। আচ্ছা, বোল্যান্ডের কথায় আসি একবার। বোল্যান্ড, গতকাল বলেছিলাম বোল্যান্ড পিচ থেকে সেই নিপটা পাচ্ছিল না। তো পরে আমি একটুখানি ইয়ে করে দেখলাম, অ্যানালাইসিস করে দেখলাম, বোল্যান্ডের যেটা ন্যাচারাল লেন্থ, একটু শর্ট অফ লেন্থ, সেখান থেকে ও কিন্তু কালকে পুরো দিনটা মনে হয় একটু আগে বলটা ফেলেছে, একটু আগে বল করেছে, সেই জন্য ব্যাটসম্যানরা ওকে আরামসে ড্রাইভ মারতে পেরে গেছে। আজকে আমি দেখলাম পরে, আজকে শুরু থেকেই ও কিন্তু বলের লাইনটা একটু চেঞ্জ করে নিল, একটু পিছিয়ে আনলো, জাস্ট মানে কি বলবো, 7-8 ইঞ্চি মতন পেছনে করেছে। করার পরে দেখলাম ওর সেই ব্যাক অফ লেন্থে বলবো না, ব্যাক অফ লেন্থ আর গুড লেন্থের মাঝামাঝি জায়গায় বলটা, যেটা ওর ন্যাচারাল লেন্থ, সেই লেন্থে বল করা শুরু করলো, ব্যাস অমনি কিন্তু উইকেট গুলো আসতে শুরু করলো। ঠিক আছে, তো এটা বোল্যান্ডের ব্যাপারে এটা বলার আছে। কিন্তু আমি স্টার্কের ব্যাপারে বলবো, স্টার্ক এই 35 বছরে পুরো একটা অস্ট্রেলিয়ার মতন টিমের বোলিং অ্যাটাককে কাঁধে করে নিয়ে যাচ্ছে। আমরা মনে হয় আমাদের জেনারেশনের সব থেকে কমপ্লিট ফাস্ট বোলারকে আমরা নিজের চোখে দেখছি। আরেকজন আছে বুমরা, জাসপ্রীত বুমরা। এই স্টার্ক আর বুমরা আমার মনে হয়, মানে আমি রাবাডার কথা, সবার কথাই মাথায় রাখছি, কামিন্সের কথা, সবার কথা মাথায় রেখে বলছি, এই দুজন হচ্ছে এই জেনারেশন, আমার কাছে এই দুজন হচ্ছে এই জেনারেশনের সব থেকে কমপ্লিট ফাস্ট বোলার, যারা একটা টিমকে নিজের কাঁধে নিয়ে চলতে পারে। এবার অনেকে খুব কম্পারিজন করে। আজকে আমার ছেলেই আমাকে বলছিল যে বাবা, তোমার কি মনে হয় কে বেটার, স্টার্ক না বুমরা? তো আমি মানে কম্পারিজন করাটা ওরকম ভাবে যায় না। আমি কতগুলো ছোট ছোট মানে পয়েন্টস আমি ইয়ে করেছি, মানে ভেবেছি তখন। সেটা হচ্ছে যে স্টার্কের তো উইকেট টেকিং এবিলিটিস অসাধারণ। বুমরার থেকে আমি বলবো এই ক্ষেত্রে স্টার্ক কিন্তু এগিয়ে উইকেট টেকিং এবিলিটিসে। হ্যাঁ, স্টার্ক এক ধাক্কায় 3-4টে উইকেট পরপর তুলে নিতে পারে। আর বুমরা কি করে, বুমরা হচ্ছে চোখ করে, আগে চোখ করে তারপরে ব্যাটসম্যানকে ফলস শট খেলতে বাধ্য করায়। আজকে যেভাবে মার্করামকে আউট করলো, চোখ করে আউট করেছে, পরপর 4টে ব্যাক অফ লেন্থ করেছে, ও ব্যাটে বলে কানেক্ট হচ্ছে না, তারপরে একটা ফুল বল করেছে। বুমরা সেট আপে মাস্টার, কিন্তু স্টার্ক সেখানে সুইং এর উপর পুরোটা ডিপেন্ড করে এবং অ্যাঙ্গেল গুলো টুকটাক কাজে লাগায়। কিন্তু সেক্ষেত্রে বলবো উইকেট টেকিং অ্যাবিলিটিসে স্টার্ক বুমরার থেকে একটু হলেও এগিয়ে। কিন্তু ওয়ানডেতে তো ওয়ানডে সাদা বলে তো কোনো কথাই হবে না, বুমরা স্টার্কের থেকে এগিয়েই আছে। আর আরেকটা জিনিস দেখলাম যে বুমরা যেটা পারে সেটা হচ্ছে যে যদি উইকেট বুমরা যদি না পায়, বুমরার মধ্যে একটা এবিলিটি আছে, বুমরা ওই একটু আগে যেটা বললাম, চোখ করার এবিলিটি। কি সাদা বলে কি রেড বলে, একটা রান বুমরার বলের একটা রান মানে হচ্ছে একটা গোল্ড ডাস্ট, এরকম ও নিজেকে তৈরি করে নিয়েছে, প্রথম কথা। এবং বুমরার যদি অ্যাভারেজে দেখা হয়, সেই ক্ষেত্রেও এই কারণেই যদি অ্যাভারেজ দেখা হয়, বুমরার বোলিং অ্যাভারেজ কিন্তু এখনো 20-র নিচে।
আজ অব্দি টেস্টে কোনো বোলার 200 উইকেট নিয়েছে কিন্তু 20 নিচে ব্যাটিং বোলিং অ্যাভারেজ কারণ নেই, অনলি জসপ্রীত বুমরা। সেক্ষেত্রে স্টার্কের বোলিং অ্যাভারেজটা কিন্তু একটু বেশি, কারণ হচ্ছে স্টার্কে কিন্তু চাইলেই মারা যায়, একটু রিস্ক নিলে, একটু উইকেট থেকে সরে আসলে, একটু ইন্টিমিডেট করলে স্টার্ককে কিন্তু মারা যায়। যেটা আমি এখনো বুমরাকে আমি কিন্তু কোনো ম্যাচে কিন্তু মানে এখনো অব্দি আমি কিন্তু বিশাল মার খেতে মানে মাথা ব্যথা খারাপ হয়ে গেল, এত মার খেয়ে গেল সেরকম কিন্তু আমি দেখিনি। আজকেই আপনি বলুন, আপনি যখন 104 রানে 7 উইকেট পড়ে গেছে ব্রাইডেন কার্স আর ইয়ের সামনে, গাস অ্যাটকিনসনের সামনে, কিন্তু স্টার্ক কিন্তু তখন কিন্তু ইন্টিমিডেটেড হয়ে গেছিল। মানে ওরা কিন্তু উইকেট ছেড়ে সরে এসে যখন পুল করছে, সামনে দিয়ে মারছে, স্কোয়ারের উপর দিয়ে মারছে, তখন কিন্তু স্টার্কের কাছে একটু মনে হলো যেন অ্যান্সারলেস। তো যাই হোক, তারপরে ওকে সরিয়ে এনে পরে বোলিং চেঞ্জ করলো, তারপরে ইংল্যান্ডের উইকেট গুলো গেল। তো আমরা তো চাইবই আমাদের থেকে বুমরা বেস্ট বোলার হোক, কিন্তু কোনো কম্প্যারিজন করা উচিত না। এই দুজনকে আমরা যে দেখছি, আমাদেরকে চোখ সার্থক থাকা উচিত। আমরা খুব ভাগ্যবান যে আমরা এই দুজন জেনারেশনাল ট্যালেন্ট, মানে এরকম বোলারকে আমরা নিজের চোখের সামনে দেখছি। কারণ এখন কিন্তু আউট অ্যান্ড আউট ফাস্ট বোলার দুনিয়াতে অনেক কমে যাচ্ছে। আগে যেমন প্রত্যেকটা টিমে 3টে থেকে 4টে ফাস্ট বোলার থাকতো, 3টে থেকে 4টে ফাস্ট বোলার থাকতো, তার মধ্যে থেকে 2জন বা 3জন খেলতো। আপনি 90s পাকিস্তানের কথা ভাবুন, ওয়েস্ট ইন্ডিজের কথা ভাবুন, অস্ট্রেলিয়ার কথা ভাবুন, ইভেন রাদার তো আমি বলবো ইন্ডিয়ার কম ছিল, কিন্তু তাও ইন্ডিয়ার যথেষ্ট ঠিকঠাকই ছিল, মোটামুটি ছিল, মানে চলার মতন ছিল। কিন্তু বাকি টিমগুলো, নিউজিল্যান্ডের কথা ভাবুন, হ্যাঁ, প্রত্যেকের টিমে 3-4জন আউট অ্যান্ড আউট ফাস্ট বোলার ছিল, যার মধ্যে থেকে 2জন বা 3জন খেলতো। এই হলো আজকের ম্যাচের আলোচনা। তো আপনাদের যদি ভালো লাগে, আপনারা এই আমার ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন। আমার হাঁটি হাঁটি পা পা করে আমার সাবস্ক্রাইবার 1-2জন করে বাড়ছে। হ্যাঁ, যদিও আমার খুব একদম ইনিশিয়াল স্টেজ এটা। হ্যাঁ, আপনারা শুনবেন, আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমি মোটিভেশন পাবো। আর কালকে সেকেন্ড দিন, আশা করা যাচ্ছে কালকের দিনটাও ইন্ডিয়ার ভালোই যাবে। আজকের যে এজটা, ইন্ডিয়া যে একটা স্লাইট এজ নিয়ে রয়েছে, সেই এজটা গ্যাপটা যেন আরেকটু বড় হবে। হ্যাঁ, এবং ইন্ডিয়ার ওপেনিং ব্যাটসম্যানরা নিজেদের নামের প্রতি সুবিচার করবে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। শুভরাত্রি, নমস্কার।